চ্যাম্পিয়ন বিজয়ী, সারেন্ডার কারো কাছে নত হওয়া, অপ্রেশন সাপ্রেশন কাউকে মানে অত্যাচার করা, নির্যাতিত করা, হ্যাঁ, রিক্যাপিচুলেট আমি কিন্তু জানি না, আই রিয়েলি ডু নট নো, রিক্যাপিচুলেট এটা ধরে নাও তোমার মস্তিষ্কে, তো ফেলে দাও, টেনশন নেওয়ার কিছু নেই, রিক্যাপিচুলেট বের হয়ে যাবে। বার্থ, অ্যাটাক, হিস্ট্রিক্যাল, ডিভিশন, সিগনিফিক্যান্ট। তাহলে দ্য মোস্ট ড্যাশ ফর বাংলাদেশ ইজ দ্য মোস্ট, এই যে মোস্ট শব্দটা এখানে একটা ডিটারমিনার হিসেবে কাজ করতেছে, তাহলে এরপরে কি বসতে পারে? অ্যাডজেক্টিভ বসতে পারে। কি বসতে পারে? অ্যাডজেক্টিভ। তাহলে দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট, সবচেয়ে বেশি তাৎপর্যময়, সিগনিফিক্যান্ট অ্যাডজেক্টিভ। দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট ফর বাংলাদেশ ইজ হার ড্যাশ। বাংলাদেশের কি বলো? এই হার হচ্ছে একটা পজেসিভ প্রোনাউন, এই হার হচ্ছে একটা পজেসিভ প্রোনাউন। তাহলে পজেসিভ প্রোনাউনের পরে কি বসবে বলো? নাউন বসবে না? তাহলে এখানে কি হবে? ইন্ডিপেন্ডেন্স হবে। কি হবে? ইন্ডিপেন্ডেন্স হবে, ইন্ডিপেন্ডেন্স। তাহলে দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট ফর বাংলাদেশ ইজ আর ইন্ডিপেন্ডেন্স অ্যাজ এন ড্যাশ নেশন। এখন তুমি বলতে পারো ভাইয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট নেশন, এটা কি হয়? এটা কি হয়? দেখছো, এইবার বুঝছো কেন আমরা এইভাবে উত্তর করতে পারবো না? দেখো এইখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, তার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে তার স্বাধীনতা, এটা হয়, এটা সেন্টেন্স হিসেবে কারেক্ট, কিন্তু পরের অংশে আবার বলছে অ্যাজ এন ড্যাশ নেশন অন, তার মানে তখন আমাকে আবারও ইন্ডিপেন্ডেন্ট বসাতে হবে। সো এই কারণে এখানে ইন্ডিপেন্ডেন্স না বসিয়ে আমরা কি বসাতে পারি? তার জন্ম। তাহলে জন্ম নাউন, জন্ম হচ্ছে নাউন, এর ইংলিশ হচ্ছে কি? এর ইংলিশ হচ্ছে বার্থ, এর ইংলিশ হচ্ছে কি? বার্থ। সো মানে মন চাইলো একটা বসাই দিলাম, দূর থেকে দেখে মনে হলো, দূর থেকে দেখে মনে হলো যে হয়েছে, কিন্তু আমি যদি মেলাতে যাই তখন দেখবো যে মিলতেছে না। ঠিক আছে, সো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে কি বলেছি? দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট ফর বাংলাদেশ ইজ আর বার্থ অ্যাজ এন ড্যাশ নেশন। এই নেশন হচ্ছে নাউন, তাহলে এই হচ্ছে অ্যাডজেক্টিভ। ইন্ডিপেন্ডেন্স থেকে ইন্ডিপেন্ডেন্ট, তাই না? ইন্ডিপেন্ডেন্স যদি আমার নাউন হয়, ইন্ডিপেন্ডেন্স যদি আমার নাউন হয়, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। লিখো ইন্ডিপেন্ডেন্ট কি? অ্যাডজেক্টিভ। তাহলে মেলানোর জন্য, আমরা মেলানোর জন্য এটা ইউজ করতেছি। তাহলে দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট ফর বাংলাদেশ, সব থেকে তাৎপর্যময় বা সব থেকে গুরুত্বপূর্ণ ইভেন্ট বাংলাদেশের জন্য কি? ইজ হার বার্থ অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট নেশন মার্চ 26, 1971। খুবই গুরুত্বপূর্ণ। অন শব্দটা কোথায় বসে? দেখো, অন শব্দটা সবসময় তারিখ বা দিনের আগে বসে। অন শব্দটা সবসময় তারিখ বা দিনের আগে বসে, লিখে রাখো। অন শব্দটা সবসময় তারিখ বা দিনের আগে বসে। ইন শব্দটা ইয়ারের আগে বসে, ইন শব্দটা ইয়ারের আগে বসে। তাহলে তারিখ বা দিনের আগে অন বসে, আর দিনের আগে কি বসে? ইন বসে, বা সরি নট দিন, যে কোনো ইয়ারের আগে, কোনো বছরের আগে ইন বসে। আচ্ছা, ইট ইজ এ রেড লেটার ডে ইন দা, আচ্ছা এটা একটা স্মরণীয় দিন। রেড লেটার ডে মানে মেমোরেবল ডে। রেড লেটার ডে মানে কি? রেড লেটার ডে মানে মেমোরেবল ডে। রেড লেটার ডে মানে মেমোরেবল ডে, মেমোরেবল ডে, মেমোরেবল ডে। ঠিক আছে, রেড লেটার ডে মানে মেমোরেবল ডে। তাহলে ইট ইজ আ রেড লেটার ডে ইন দ্য ড্যাশ অফ বাংলাদেশ। ওকে, তাহলে এখন আমি একটু বোঝার চেষ্টা করি। তো এখানে তো দা আছে, দা হচ্ছে আর্টিকেল, এরপরে একটা শব্দ হলে নাউন বসবে। তাহলে বাংলাদেশের হিস্ট্রি বলা যায় কিনা বলো? বাংলাদেশের হিস্ট্রি বলা যায় কিনা কমেন্টে বলো। বাংলাদেশের হিস্ট্রি বলা যায়? অবভিয়াসলি বলা যায়, অবভিয়াসলি বলা যায় কেন? ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি বললাম? যে ইট ইজ এ রেড লেটার ডে ইন দা হিস্ট্রি। তাহলে দেখো কত ইজিলি একটা অংশকে আমরা চেঞ্জ করে ফেললাম। এই হিস্ট্রিক্যাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে এই অ্যাডজেক্টিভকে আমরা নাউনে পরিবর্তন করলাম। কিসে পরিণত করলাম? নাউনে পরিবর্তন করলাম। তাহলে ইট ইজ এ রেড লেটার ডে ইন দা হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে এটা একটা স্মরণীয় দিন। আফটার দা ড্যাশ অফ সাবকন্টিনেন্ট, বোঝার চেষ্টা করো। আফটার দা তার মানে আবারও, দা তার মানে আবারও আর্টিকেল, তার মানে আবারও নাউন। তাহলে আফটার দা হোয়াট বলতো? আফটার দা ভিক্টোরিয়াস, আফটার দা রিক্যাপিচুলেট, আফটার দা ডিভিশন। তাহলে কি হবে? দ্রুত বলো।
ডিভিশন হবে। ভেরি গুড। তাহলে তোমরা জানো সাবকন্টিনেন্টটা ছিল কি, আলটিমেটলি যুক্ত, অর্থাৎ একটা অংশ আরেকটা অংশের সাথে যুক্ত। সাবকন্টিনেন্ট ছিল ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিলিয়ে এবং আরো বিভিন্ন গোত্র জাতি সবাইকে মিলিয়ে, যেহেতু ভারত তোমরা জানো ভারতে বিভিন্ন গোত্র এবং জাতি আছে। তাহলে এই যে সাবকন্টিনেন্ট, এইটার যখন ডিভিশন হয়, তাহলে আফটার দা ডিভিশন, এই যে নাউন, তাহলে আফটার দা ডিভিশন অফ সাবকন্টিনেন্ট উই গট পাকিস্তান। আমরা শেষ পর্যন্ত কি পেলাম? আমরা পেয়েছিলাম পাকিস্তান। বাট দ্য পাকিস্তানিজ বিগেন টু ড্যাশ আওয়ার পিপল। বলো, বিগেন টু ড্যাশ আওয়ার পিপল, তারা শুরু করে দিয়েছিল। বিগেন টু, তাহলে আমরা জানি টু থাকলে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। শোনো, টু একটা প্রিপোজিশন, টু এর পরে ইদার নাউন বসবে অথবা টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। সো এখানে ভার্বের বেস ফর্মই আমি বসাবো। আমি এখানে কি বসাবো? আমি এখানে ভার্বের বেস ফর্মটাকে বসাবো, ভার্বের বেস ফর্মটাকে বসাবো। তার মানে পাকিস্তানিরা হঠাৎ করে আমাদের উপর অত্যাচার, অন্যায় অত্যাচার শুরু করে দিয়েছিল। তার মানে এখানে আমি একটু আগে বলেছিলাম যে অপারেশন, অত্যাচার, তাহলে অপারেশন যদি আমার নাউন হয়, এটার ভার্ব হচ্ছে অপ্রেস। তাহলে বিগেন টু অপ্রেস আওয়ার পিপল, বিগেন টু oppress our people. At first they dash our language. তারা সবার প্রথমে কি করতে চাইছিল? তাদের আমাদের ল্যাঙ্গুয়েজের উপর অ্যাটাক করতে চেয়েছিল, তাই না? কারণ কি, দেখো তুমি একটা দেশকে কিভাবে ভাঙবা? একটা দেশকে ভাঙতে হইলে এই দেশের সহমর্মিতাটাকে আগে কি করতে হবে? ভাঙতে হবে। এখন আমরা আমাদের ভাষার কারণে একজন আরেকজনের সাথে সংযুক্ত। ভাষা আঞ্চলিক হোক যাই হোক না কেন, বাংলা ভাষার তো সেগুলো অপভ্রংশ হোক যাই হোক না কেন। তাহলে এই যে জিনিসটা তারা প্রথমেই কি করেছিল? দে অ্যাটাক। এখন কিভাবে বুঝবো যে এই দের পরে অ্যাটাক হবে? আমাকে বলো, কিভাবে বুঝবো? কন্ডিশন বুঝে। কন্ডিশনটা কি বলে? কন্ডিশনটা বলে যে এই বিগেন ছিল ভার্বের V2। তাহলে আগের লাইনে যেহেতু আমরা বলেছি যে পাকিস্তানিরা শুরু করেছিলেন বিগেন টু অপ্রেস আওয়ার পিপল, এট ফার্স্ট দে অ্যাটাকড আওয়ার ল্যাঙ্গুয়েজ। তার মানে তারা প্রথম যে কাজটা করেছিল, তারা আমাদের ল্যাঙ্গুয়েজকে অ্যাটাক করেছিল, তারা আমাদের ল্যাঙ্গুয়েজকে অ্যাটাক করেছিল, অ্যাটাকড আওয়ার ল্যাঙ্গুয়েজ। উই শ্যাল নেভার ফরগেট। তাহলে দেখো, শ্যাল হচ্ছে মোডাল ভার্ব, নেভার হচ্ছে অ্যাডভার্ব, ফরগেট হচ্ছে মেইন ভার্ব। উই শ্যাল নেভার ফরগেট দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952। আমরাও কখনো ভুলি নাই। আমরা ভুলবো? আমাকে বলো, আমরা কি ভুলবো? ঠিক আছে, আমরা কি ভুলবো? না। তাহলে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট লেড, দেখো এই লেড হচ্ছে ভার্বের V2। এটা কোথা থেকে শিখছি? এই যে লিড, লিড হচ্ছে ভার্বের V1, তাহলে লেড হচ্ছে ভার্বের V2। তার মানে এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, তার মানে এই ভাষা আন্দোলন, এই ল্যাঙ্গুয়েজ হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, এই মুভমেন্ট হচ্ছে নাউন, পরপর দুটো নাউন বসলে প্রথমটা নাউন অ্যাডজেক্টিভ। তাহলে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট লেড টু দ্য ম্যাস আপসার্চ। ম্যাস মানে হচ্ছে কি? আম জনতার। এই যে ম্যাস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আপসার্চ মানে হচ্ছে তাদের জাগরণ অফ 1969। তার মানে তোমরা জানো যে গণ অভ্যুত্থান হয়েছিল 1969 সালে। 1969 সালে গণ অভ্যুত্থান হয়েছিল, সেটার কথা এখানে বলা হয়েছে, মাস আপসার্চ। আচ্ছা, অ্যাজ আ রেজাল্ট দ্য ওয়ার অফ লিবারেশন ড্যাশ প্লেস, তার মানে টুক প্লেস। সারা জীবন পড়ে আসছি, দ্য ওয়ার অফ লিবারেশন টুক প্লেস, অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধ ঘটেছিল, টুক প্লেস ইন 1971। আফটার 9 months স্ট্রাগল দ্য পাকিস্তানিজ ওয়ার কম্পেল টু, লিখে রাখো, কম্পেল টু মানে বাধ্য হওয়া, কম্পেল টু মানে বাধ্য হওয়া, কম্পেল টু মানে বাধ্য হওয়া। তাদেরকে আমরা বাধ্য করেছিলাম, কম্পেল টু ড্যাশ অ্যান্ড উই ওন। তাহলে কম্পেল টু হোয়াট? বলো, কম্পেল টু সারেন্ডার। আমরা তাদেরকে বাধ্য করেছিলাম সারেন্ডার করতে, সারেন্ডার করো, সারেন্ডার করতে বাধ্য করেছিলাম। এন্ড উই ওন, আমরা কি শিখেছি বলো? আমরা কি পেয়েছিলাম? আমরা ভিক্টরি পেয়েছিলাম। আমরা কি পেয়েছিলাম? আমরা ভিক্টরি পেয়েছিলাম। ঠিক আছে, আমরা ভিক্টরি পেয়েছিলাম। ওকে, দাঁড়াও, যারা যারা বাজে কমেন্ট করতেছো তাদেরকে আমি একটু মিউট করে দিই, হ্যাঁ, একটু সময় নিয়ে। তাহলে আমরা ভিক্টরি জিতেছিলাম। তাহলে ফাইন্ডিং গুলো লেখো, ফাইন্ডিং গুলো লেখো, বাজে কমেন্টকে একটু মিউট করে নেই, কারণ ভাইয়ার ঠোঁট শুকিয়ে আসতেছে। বুঝতেই পারতেছো যে রোজার সময় ক্লাস নেওয়াটা এক্সাজারেট করছি না, বাট খুব বেশি একটা ইজি জিনিস না রে বাপ। সো তোমাদের মজাটা আমি এখনই দিতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ অশোক রয়, তোমাকে আমি আলটিমেটলি দিয়ে দিলাম ব্যানিংটা। ঠিক আছে, কতদিনের জন্য দিব? কতদিনের জন্য দিব? ওকে, দিব।
সো প্লিজ দুষ্টামি করিও না, দুষ্টামি করিও না, আমি এরকম করতে চাই না, আই রিয়েলি ডু নট ওয়ান্ট টু ডু দিস। সো এগুলো যদি তুমি চাও তাইলে আমি করতে পারি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এগুলো যদি তুমি চাও তাহলে আমি করতে পারি, বাট আই রিয়েলি ডু নট ওয়ান্ট দিস। I love my fellow brothers and sisters, so I want them to come, I want them to enjoy. তুমি এনজয় করো, বাট ক্যান ইউ ইভেন আন্ডারস্ট্যান্ড আমার কথা আটকে যাচ্ছে? Can you even understand? I am sick for last 10 days. I have been sick. I have been in a bad condition, bad phase. But Alhamdulillah, I took one of those classes last Thursday. And গতকাল নেওয়ার কথা ছিল, সেটা নিতে পারিনি আনফরচুনেটলি, তার জন্য খুবই সরি তোমাদের কাছে। বাট আমি চেষ্টা করেছি আজকে চলে আসতে। সো ইউ শুড রেসপেক্ট দ্য স্পেস প্লিজ, আমি এইটুকুই রিকোয়েস্ট করব, ঠিক আছে? হ্যাঁ, এইটা একটু বোঝার চেষ্টা করবা যে আসলে এই জিনিসগুলো মানে আন্ডারস্ট্যান্ডেবলি একটু কঠিন। সো আমরা একটু এই ব্যাপারগুলোকে মাথায় রাখবো। কম্পেল টু মিন মানে হচ্ছে বাধা, বাধ্য করা, ঠিক আছে? ওকে, তার মানে দ্য পাকিস্তানিস মানে হচ্ছে পাকিস্তানি পিপল। দ্য পাকিস্তানিস মিনস দ্য পাকিস্তানি পিপল। তাহলে পাকিস্তানি পিপল ওয়ার কম্পেলড টু সারেন্ডার, অর্থাৎ আলটিমেটলি তাদেরকে আমরা বাধ্য করেছিলাম যে তোমরা আলটিমেটলি সারেন্ডার করো। তাহলে চলো ফাইন্ডিংস গুলো একটু লিখি, দ্রুত। তাহলে প্রথম ফাইন্ডিংসটা আই গেস এটা ছিল যে পজেসিভ প্রোনাউন প্লাস হচ্ছে নাউন, এটা একটা ফাইন্ডিংস ছিল, তাই না? এইটা একটা ফাইন্ডিংস ছিল। আচ্ছা, সেকেন্ড ফাইন্ডিংসটা কি ছিল? আবারও সেই আর্টিকেল প্লাস নাউন, এটা একটা ফাইন্ডিংস ছিল। আচ্ছা, আর কি ফাইন্ডিংস ছিল বলো, আর কি ফাইন্ডিংস ছিল? রেড লেটার ডে মানে হচ্ছে মেমোরেবল ডে, এটা একবার লিখছি, এটা লেখার দরকার নাই। আচ্ছা, আর ছিল টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভেরি গুড, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এইটা একটা ফাইন্ডিং ছিল। ওকে, বুঝতে পেরেছি। কম্পেল টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কম্পেল টু, ঠিক আছে? তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম কিন্তু সব জায়গায় আছে। ওকে, কম্পেল টু, বাধ্য করা, কম্পেলড টু, বাধ্য করা। ঠিক আছে? আর কোন ফাইন্ডিংস? ইয়েস, হ্যাঁ, বেস ফ্রম প্যাসেজ অনুযায়ী হয়েছিল, গুড, আর্টিকেল প্লাস নাউন। আর কোন ফাইন্ডিংস? তারিখ বা দিনের আগে, ভেরি গুড, থ্যাংক ইউ, সুন্দর কথা মনে পড়ছে। একটা হচ্ছে যে অনটা বসে সাধারণত ডে বা ডেটের আগে, আর ইন বসে হচ্ছে ইয়ারের আগে। আর কোন ফাইন্ডিংস? টু প্লাস নাউন, টু প্লাস ভার্বের বেস ফর্ম, ভেরি গুড, টু প্লাস নাউন, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এইটাও আছে, টু প্লাস নাউন, টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে ওগুলোও লিখে দেই। লিড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, লেড হচ্ছে ভার্বের V2। আর আরেকটা ছিল কি? আরেকটা কি ছিল? আরেকটা ছিল ওই যে রেড লেটার ডে, না? রেড লেটার ডে হচ্ছে মেমোরেবল ডে। এটা আসতে পারে ভর্তি পরীক্ষায় আসতে পারে। রেড লেটার ডে মানে কি? রেড লেটার ডে মানে হচ্ছে মেমোরেবল ডে। কি ডে? মেমোরেবল ডে। ওকে ভাইয়ারা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনটা দেখো সবাই, খুবই ইম্পর্টেন্ট, কনফ্লিক্ট। নেক্সট কোয়েশ্চেন, দ্রুত নেক্সট কোয়েশ্চেন। ও হ্যাঁ, মোস্ট ডিটারমিনার হিসেবে কাজ করে, ভেরি গুড। হ্যাঁ, মোস্ট ডিটারমিনার হিসেবে কাজ করে, ভেরি গুড। মোস্ট একটা ডিটারমিনার হিসেবে কাজ করে। এই তো তোমরা ভালো পারো, একবার পড়ো কনফ্লিক্ট,
এই যে আমরা এতক্ষণ জানিয়ে কথা বললাম, এই সবই ছিল কনফ্লিক্ট বা দ্বন্দ্ব। এই সবই ছিল কি? কনফ্লিক্ট বা দ্বন্দ্ব। সো চলো আমরা এখন একটু কনফ্লিক্ট নিয়ে পড়াশোনা করি, দেখি কনফ্লিক্টকে কিভাবে আমরা অ্যান্সার করতে পারি। ভেরি গুড, সেন্টেন্সের মুড। হ্যাঁ, তাহলে দেখো এখানে শব্দগুলো কি কি আছে? কল, অ্যামাং, প্রিপোজিশন, ডিফাইন, কোনো কিছুকে সংজ্ঞায়িত করা, ডেথ, মৃত্যু। ঠিক আছে, আচ্ছা এইটার অ্যান্সার দাও তো, এইটার অ্যান্সার প্রথমে দাও তো। ডেথ শব্দটা দেখে মনে আসলো, আমি আসার সময় ভাবতেছিলাম উই ক্যান নট, আমরা পারি না, উই ক্যান নট অ্যাভয়েড, কি হবে এখানে? ডাই হবে নাকি ডেথ হবে? বলো, ডাই হবে নাকি ডেথ হবে? কমেন্টে বলো, ডাই হবে নাকি ডেথ হবে? কি হবে? উই ক্যান নট অ্যাভয়েড, ডাই নাকি ডেথ? বলো, উই ক্যান নট অ্যাভয়েড, আমরা এড়াতে পারি না। উই ক্যান নট অ্যাভয়েড, আমরা এড়াতে পারি না। উই ক্যান নট অ্যাভয়েড হোয়াট? উই ক্যান নট অ্যাভয়েড হোয়াট? দ্রুত, ইয়েস, আমরা ডেথ বা মৃত্যুকে অ্যাভয়েড করতে পারি না। মৃত্যুকে আমরা কখনোই অ্যাভয়েড করতে পারবো না। তাহলে উই ক্যান নট অ্যাভয়েড ডেথ, উই ক্যান নট অ্যাভয়েড ডেথ। ঠিক আছে, তারপরে দেখো কজ, কারণ, ইন্টারপার্সোনাল, নিজেদের ভিতরের প্রবলেম বা নিজেদের ভিতরকার কোনো ঘটনা, নেচার, প্রকৃতি, সিরিয়াস, অ্যাডজেক্টিভ, উইদিন, প্রিপোজিশন, ইকোনমিক, আলটিমেটলি কি অ্যাডজেক্টিভ, আর্মড, অ্যাডজেক্টিভ, অ্যাগ্রেসিভ, অ্যাডজেক্টিভ। তাহলে দেখো কনফ্লিক্ট ক্যান বি, আমরা জানি বি এর পরে সহজ কথা কি বসে? V3 বসে। তাহলে কনফ্লিক্ট ক্যান বি ড্যাশ, কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড, ডিফাইন দেওয়া আছে, ডিফাইন্ড হবে, কি হবে? ডিফাইন্ড। তাহলে কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব। কনফ্লিক্টের সিনোনিম কি? কনফ্লিক্টের সিনোনিম হচ্ছে কি বলো? গ্যাঞ্জাম, তাই না? কনফ্লিক্টের সিনোনিম হচ্ছে গ্যাঞ্জাম না? বলো, কনফ্লিক্টের সিনোনিম কি? আলটিমেটলি গ্যাঞ্জাম বলি আমরা বাংলায়। তাহলে কনফ্লিক্টের সিনোনিম হতে পারে কি? প্রবলেমস। ঠিক আছে, কনফ্লিক্টের অ্যান্টোনিম কি হতে পারে? কনকর্ড, পরীক্ষায় এটা আসছে। কনকর্ড, শান্তি। কনকর্ড মানে শান্তি। তাহলে কনফ্লিক্ট মানে অশান্তি, দ্বন্দ্ব, কনকর্ড মানে হচ্ছে শান্তি। তাহলে কনফ্লিক্টের অ্যান্টোনিম পরীক্ষায় আসতে পারে, কনফ্লিক্টের অ্যান্টোনিম পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, কনফ্লিক্টের অ্যান্টোনিম পরীক্ষায় আসতেছে। ঠিক আছে স্যার? ওকে ওকে, আচ্ছা আসো তাহলে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। ক্যাওস হতে পারে, ক্ল্যাশ হতে পারে, ভেরি গুড। তাহলে কনফ্লিক্টের সিনোনিম কি হতে পারে? ক্ল্যাশ হতে পারে, ক্যাওস হতে পারে, এগুলো হচ্ছে কনফ্লিক্টের সিনোনিম। তাহলে কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ক্ল্যাশ অফ ভ্যালু। তার মানে কি আলটিমেটলি এই যে ভ্যালু, ভ্যালু হচ্ছে কি আমাদের যে মূল্যবোধ, মূল্যবোধের ক্ল্যাশ, মূল্যবোধের ভিতরে একটা সংঘর্ষ। আইডিয়াস, আইডিয়াস মানে আমাদের চিন্তা চেতনা। among other things and the most serious form of conflict is dash clashes। তার মানে বুঝতেই পারতেছো, খেয়াল করো, কনফ্লিক্ট ক্যান বি ডিফাইন, দ্বন্দ্বকে সংজ্ঞায়িত করা যেতে পারে। অদ্ভুত, আমার নিজেরও হাসি উঠতেছে আমি যখন এটা বাংলা বলতেছি, কারণ খুব অদ্ভুত কথাবার্তা, তাই না? যে দ্বন্দ্ব সম্পর্কে পড়তেছি আমরা, উই আর টকিং অ্যান্ড ডিসকাসিং অ্যাবাউট দ্বন্দ্ব, তাই না? তাহলে conflict can be defined as clash of value and ideas among other things। amongটা কেন বসছে? দুইয়ের অধিক, 2++। among বললেই মাথায় রাখবা 2++, দুইয়ের অধিক। তার মানে conflict can be defined as clash of value and ideas among other things and the most serious form। খেয়াল করো, আবারও সেই মোস্ট অ্যাজ এ ডিটারমিনার, আবারও সেই মোস্ট অ্যাজ এ ডিটারমিনার আসছে। তাহলে মোস্ট সিরিয়াস ফর্ম, সিরিয়াস কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে সব থেকে সিরিয়াস ফর্ম, একটা হচ্ছে ফর্ম আর একটা হচ্ছে ফ্রম। এই ফর্ম হচ্ছে একটা ভার্ব, এই ফর্ম হচ্ছে একটা কি? ভার্ব, তাই না? ওকে, আবার এই ফর্ম হতে পারে একটা নাউন, এই ফর্ম হতে পারে একটা নাউন। তাহলে এই পার্টিকুলার সেন্টেন্সে এটা হচ্ছে নাউন। তাহলে দ্য মোস্ট সিরিয়াস ফর্ম, ফর্ম মানে এখানে রূপ, ফর্মের বাংলা হচ্ছে রূপ। তাহলে দ্য মোস্ট সিরিয়াস ফর্ম অফ কনফ্লিক্ট, তার মানে দ্বন্দ্বের সব থেকে সিরিয়াস রূপটা হচ্ছে ড্যাশ ক্ল্যাশেস। ক্ল্যাশেস মানে মতো যুদ্ধ বা আলটিমেটলি এই যে আমরা যেটাকে বলতেছি গ্যাঞ্জাম খাঁটি বাংলায়। দ্যাট রেজাল্টস ইন, আবারও গুরুত্বপূর্ণ জিনিস, রেজাল্টস ইন মানে হচ্ছে ফলে পর্যবসিত হওয়া। লেখো, রেজাল্টস ইন মানে হচ্ছে ফলে পর্যবসিত হওয়া। দ্যাট রেজাল্টস ইন লটস অফ ড্যাশ,
তার মানে তুমি বুঝতে পারতেছো লটস অফ ড্যাশ এন্ড ক্যাজুয়ালিটিস। ক্যাজুয়ালিটিস হচ্ছে প্লুরাল নাউন, ক্যাজুয়ালিটিস হচ্ছে প্লুরাল নাউন। এখানে এন্ড আছে, তাহলে এন্ড এর আগে অবশ্যই প্লুরাল নাউন লিখতে হবে, এন্ড এর আগে অবশ্যই প্লুরাল নাউন লিখতে হবে। তাহলে লটস অফ ডেথস এন্ড ক্যাজুয়ালিটিস। তাহলে ভাই এখানে কি ক্ল্যাশেস হবে? আর্মড ক্ল্যাশেস হবে। কি ক্ল্যাশেস হবে বলো, আমার সাথে বলো, আর্মড ক্ল্যাশেস হবে। লিখছো আর্মড ক্ল্যাশেস, বুঝতে পারছো আর্ম মানে কি? ঢাই 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 ঢাই। যুদ্ধের সময় কি হয়? যুদ্ধ করতে থাকে না? বুঝতে পারছো? দেখছো না বিভিন্ন হলিউডের মুভি? আবার রিসেন্টলি ইন্ডিয়াতে একটা মুভি ছিল কেজিএফ, এরকম এরকম করে নায়ক একদম অত্যাধুনিক সব কি নিয়ে, আর্ম নিয়ে। তাহলে এই হচ্ছে ঘটনা। তাহলে দ্য মোস্ট সিরিয়াস ফর্ম অফ কনফ্লিক্ট ইজ আর্মড ক্ল্যাশেস, যেগুলো মানুষের মৃত্যু বা ক্যাজুয়ালিটিস ঘটায়। ঠিক আছে, মৃত্যু বা ক্যাজুয়ালিটিস ঘটায়। দেয়ার ক্যান বি কনফ্লিক্ট ড্যাশ আস হুইচ ইজ ড্যাশ ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। তার মানে এখানে একটা প্রিপজিশনই আছে, সেটা কি? এই প্রিপজিশনটা হচ্ছে অ্যামাং। তাহলে অ্যান্সার কি দিব তোমরাই বলো, আমরা দিব কি? আমরা কি একটা প্রিপজিশন আছে, অ্যান্সার কি দিব? অ্যান্সার কি দিব? সো ব্যাপারটা হচ্ছে অ্যামাং ছাড়াও আরেকটা প্রিপজিশন ছিল, আমি বলেছিলাম, অনেকেরই মনে থাকবে না, উইদিন। এই উইদিন নামক প্রিপজিশনটা আছে। তাহলে আমাদের মধ্যে বোঝাতে উইদিনটাকেই ব্যবহার করা হয়। তাহলে দেয়ার ক্যান বি কনফ্লিক্ট উইদিন আস, আমাদের ভিতরেও কনফ্লিক্ট থাকতে পারে। দেয়ার ক্যান বি কনফ্লিক্ট উইদিন আস হুইচ ইজ ড্যাশ হুইচ ইজ নোন অ্যাজ। কিন্তু এখানে নোন তো নাই, তাহলে এখানে কল আছে, যেটাকে বলা হয়, যেটাকে বলা হয়ে থাকে। তাহলে হুইচ ইজ কল্ড, হুইচ ইজ কল্ড ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। তার মানে আমাদের নিজেদের মধ্যে, আমাদের নিজেদের ভিতরে যত প্রকার কনফ্লিক্ট আছে এটাকে আমরা ইন্ট্রাপার্সোনাল বলতেছি। তারপরে দেখো দ্য কনফ্লিক্ট বিটুইন অর ড্যাশ পারসন। তার মানে দ্য কনফ্লিক্ট বিটুইন অর অ্যামাং, the conflict between or among persons is called interpersonal conflict. একাধিক ব্যক্তির ভিতরে যদি দ্বন্দ্ব হয়, কয় না দোস্ত তোর সাথে প্রবলেম, আমার সাথে ওর আজকে থেকে বিল্লা হয়ে গেছে, ওর সাথে আমার আজকেও প্রবলেম হবে। তার মানে ব্যাপারটা ছিল, প্রবলেম ছিল আমার আর ওর মধ্যে। এখন আমার বন্ধু আকবরায়া আবার ওর শত্রু হয়ে গেল, কেন? কারণ ও তো আমার বন্ধু, ও তো আমাকে সাপোর্ট করবে। বুঝতে পারছো ব্যাপারটা হলো এরকম, বুঝছো? আমাদের বাংলায় এরকম বলে আর কি, আমরা যেই ধরনের সোসাইটিতে উঠছি ওই ধরনের এরকম ঘটনা অহরহ ঘটে। তাহলে দ্য কনফ্লিক্ট বিটুইন অর অ্যামাং পারসনস ইজ কল্ড ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। কনস্ট্রেইন্ট অফ রিসোর্সেস, কনস্ট্রেইন্ট মানে হচ্ছে কোনো কিছুর কমে যাওয়া, কমতি বা ঘাটতি। কনস্ট্রেইন্ট মানে হচ্ছে কোনো কিছুর কমতি বা ঘাটতি, কমতি বা ঘাটতি। তাহলে কনস্ট্রেইন্ট অফ রিসোর্সেস ইজ অলসো এ ড্যাশ অফ কনফ্লিক্ট, ইজ অলসো এ ফর্ম অফ কনফ্লিক্ট। ফর্ম ছিল না এখানে, এখানে ফর্ম ছিল, আচ্ছা ফর্ম নাই, তাহলে কি দিব? কি দিব বলো? নেচার অফ কনফ্লিক্ট ইজ অলসো আ নেচার অফ কনফ্লিক্ট। আমি নেচার দিতে পারি, এরপরে নাউন। নেচার হচ্ছে নাউন। নেচারের অ্যাডজেক্টিভ কি বলো, সবাই বলো, নেচারের অ্যাডজেক্টিভ কি? আচ্ছা এখন কথা হচ্ছে এটা ভাইয়া নেচার অফ কনফ্লিক্ট দিব। এখন নেচার অফ কনফ্লিক্ট দেওয়া যায়, তবে আবার অনেক ক্ষেত্রে এটা কজও দেওয়া যায়, কজও দেওয়া যায়। তার মানে কনস্ট্রেইন্ট অফ রিসোর্সেস, তার মানে যে সম্পদ আছে সম্পদের অপ্রাপ্তি, সম্পদের যেই প্রাপ্তিটা সেটা কমতি যখন হয়, যেটা যখন কমে যায় তখন সেটাকে কনস্ট্রেইন্ট অফ রিসোর্সেস বলা হয়। কোনো একটা সম্পদের যখন ঘাটতি দেখা যায় ওই ঘাটতিটাকে কনস্ট্রেইন্ট বা ল্যাকিং বলা হয়। তাহলে এখানে নেচার না দিয়ে আমরা চাইলে কজও দিতে পারি। কি দিতে পারি? কজ। তাহলে এই কজটা কিন্তু নাউন, এই কজটা কিন্তু নাউন বা কারণ। তাহলে কজ অফ কনফ্লিক্ট এন্ড ইট ইজ নোন অ্যাজ ড্যাশ কনফ্লিক্ট। তাহলে এটাকে কি বলা হয়? ইকোনমিক। এটাকে কি বলা হয়? ইকোনমিক। বুঝতে পেরেছো? এটার নাম হচ্ছে ইকোনমিক কনফ্লিক্ট, ইকোনমিক কনফ্লিক্ট। তার মানে রিসোর্স, ইকোনমিক্স এগুলো একসাথে আছে। তোমার যা কিছু দরকার, যে দ্রব্যাদি দরকার, এই সব কিছুর সাথে ইকোনমিক্স রিলেটেড। তার মানে যখনই এই ধরনের দ্রব্যাদির একটা ঘাটতি দেখা যাবে তখনই একটা ইকোনমিক কনফ্লিক্ট শুরু হয়, যেটা কিনা বর্তমান পৃথিবীতে আছে, বর্তমানে আমাদের দেশে আছে একটা ইকোনমিক কনফ্লিক্ট। ঠিক আছে? কনফ্লিক্ট ইজ এ ভেরি কমন ফেনোমেনন। খুবই খুবই ইজিলি বলা যায় এইটা এমন একটা ঘটনা, কনফ্লিক্ট হচ্ছে এমন একটা ঘটনা যেটা খুবই কমন, বাট সামটাইমস ইট টেকস ড্যাশ ফর্মস, অর্থাৎ যেটা কিনা মাঝে মাঝে খুব অ্যাগ্রেসিভ ফর্মস নেয়। তার মানে ফর্মস হচ্ছে আমার এখানে প্লুরাল নাউন, ফর্মস হচ্ছে প্লুরাল নাউন। তাহলে নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে অ্যান্সার কি দিব?
অ্যাগ্রেসিভ। অর্থাৎ কনফ্লিক্ট থাকবে, যেমন তোমরা কমেন্ট সেকশনে কনফ্লিক্ট করো, তোমাদের কমেন্ট সেকশনে কি হয়, একটু বেজে যায়। একজন একটা বলেছে, ফানি একটা কমেন্ট করেছে, এটা নিয়ে আবার অনেকে অনেক কিছু বলে, আবার এইটার পক্ষে অনেকে বলে, বিপক্ষে অনেকে বলে। তাহলে এই যে জিনিসটা একসময় এটা হিটেড আপ হয়ে যায়, তার মানে একটা সময় এইটা খুব বেশি পরিমাণে মানে বিগড়ে যায়, এবং তোমরা বি লাইক এটা কেন হয়েছে, এটা কেন হয়েছে, সো ইউ বিকাম অ্যাগ্রেসিভ সামটাইমস। সো দ্যাটস ওয়াই তারা বলেছে অ্যাগ্রেসিভ ফর্মস। বুঝতে পেরেছো? ওকে, এটা হয় না, এটা হয়। ওকে, সিরিয়াসও হতে পারে, সিরিয়াসও হতে পারে, আমি বলবো না যে সিরিয়াস হবে না, কারণ সিরিয়াস আমরা কোথাও বসাইনি। সো সিরিয়াসও আমরা বসাতে পারি, যে নাম্বারটা সিরিয়াসও বলা যায়। ওকে, তাহলে আমরা এখান থেকে কি কি ফাইন্ডিং পেলাম বলো, কি কি ফাইন্ডিং পেলাম? সিরিয়াসও হবে, ইকোনমিক্যাল হবে না। আচ্ছা, আমি তোমাদেরকে এই শব্দগুলো শিখাইছি, আমি আবারও বলি, ইকোনমিক আর ইকোনমিক্যাল কি, প্লিজ বলি, সারা জীবনে ভুলবা না। প্রথম জিনিস, ইকোনমিক্স হচ্ছে একটা ভাষা। ইকোনমিক্স কি? ইকোনমিক্স একটা কি ভাষা না? ভাষা তো। ইকোনমিক্স হচ্ছে একটা সাবজেক্ট বা একটা সাবজেক্ট ফিল্ড, অর্থনীতি। এই ইকোনমিক্সের সাথে রিলেটেড যে জিনিসগুলো আছে বা রিলেটেড যে প্রবলেমস গুলো আছে, এগুলোকে আমরা ইকোনমিক প্রবলেম বলি। কেন? কারণ ইকোনমিক মানে অর্থনৈতিক, ইকোনমিক মানে অর্থনৈতিক। লিখো লিখো, ভাইয়া লিখতে পারছি না, এক্সট্রিমলি সরি। ইকোনমিক হচ্ছে অর্থনৈতিক। তাহলে ইকোনমিক্স একটা সাবজেক্ট ফিল্ড, ইকোনমিক একটা কি, আলটিমেটলি অর্থনৈতিক, ইকোনমিক্সের সাথে রিলেটেড। আচ্ছা, বা ইকোনমির সাথে রিলেটেড, ইকোনমিও একটা নাউন। ইকোনমিক্যাল কি? আমার প্রিয় খেলোয়াড় মুস্তাফিজুর রহমান উইকেট পায় না, বাট খুবই ইকোনমিক্যাল থাকে, মাঝে মাঝে মার খায়, এটাও সত্য। তো এই যে ইকোনমিক্যাল থাকে, তার মানে সে একটু কি কিপটে হয়, সে বেশি একটা রান খরচ করে না। সো এই ঘটনাটাকে আমরা ইকোনমিক্যাল বলতে পারি, যে হিসেবি, যাকে আমরা কি বলি, হিসেবি। তাই এখানে ইকোনমিক্যাল হবে না, কারণ এখানে হিসেবিকে বোঝায় নাই, এখানে বোঝাইছে যে অর্থনৈতিক দ্বন্দ্ব। তাহলে ইকোনমিক কনফ্লিক্ট, নট ইকোনমিক্যাল কনফ্লিক্ট। বুঝতে পারছো? এটা ইকোনমিক কনফ্লিক্ট, ইকোনমিক্যাল না। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে চলো চলো তাড়াতাড়ি লিখি, তাড়াতাড়ি লিখি, আমাকে বলো। আমি তো ফাইন্ডিং ভুলে গেছি, কি কি ফাইন্ডিং আছে। ওকে, বুঝতে পারছি কোন কোন ফাইন্ডিং আছে। প্রথম যে ফাইন্ডিং আছে খুবই সিম্পল, বি প্লাস ভি থ্রি। পরের ফাইন্ডিং কি কি আছে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এভরিওয়্যার, এভরিওয়্যার অ্যাডজেক্টিভ প্লাস নাউন। পরের ফাইন্ডিং কি আছে? পরের ফাইন্ডিংটা আছে হচ্ছে যেটা ব্যাখ্যা করলাম, ইকোনমিক্স, ইকোনমি এরা নাউন, আর ইকোনমিক আর ইকোনমিক্যাল এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর কি আছে বলো, আর কি আছে বলো ফাইন্ডিং, দ্রুত বলো, আর কি আছে ফাইন্ডিং? অ্যামাং, দুয়ের অধিক। হ্যাঁ হ্যাঁ, এন্ড এর আগে পরে একই পার্সন স্পিচ হয়, রাইট রাইট। এন্ড নামক কনজাংশনের আগে যেই পার্সন স্পিচ হবে, মানে প্যাটার্ন, প্যাটার্ন, প্যাটার্ন বলবা, প্যাটার্ন, কারণ একাধিক পার্সন স্পিচ থাকতে পারে। এই একই সেম জিনিস, সেম জিনিস, সেম অ্যাজ বিফোর, সেম অ্যাজ বিফোর, সেম অ্যাজ বিফোর। আর কি আছে বলো, আর কি আছে? ভেরি গুড। আর কি আছে বলো, আর কি আছে বলো। বাবারে, এইচএসসি পরীক্ষা সেপ্টেম্বরে হোক, অক্টোবরে হোক, নভেম্বরে হোক, এটা নিয়ে টেনশন না করি, এখন ক্লাসের টেনশন করি প্লিজ। ঠিক আছে, ঠিক আছে। কনস্ট্রেইন্ট অফ রিসোর্সেস এর মানে হচ্ছে কি, কমতি বা ঘাটতি। কনস্ট্রেইন্ট অফ রিসোর্সেস, এখান থেকে আমরা এই জিনিসটাও শিখেছি। আমরা কি শিখেছি? কনস্ট্রেইন্ট অফ রিসোর্সেস, এটা হচ্ছে আলটিমেটলি ল্যাকিং কে বোঝাচ্ছে, ল্যাকিং। ঘাটতিকে বোঝাচ্ছে। আর কিছু নতুন কিছু না, আর তেমন কিছু নাই রে, আর কিছু নেই। ওকে, কজ,
কজকে আমরা ভার্ব হিসেবে ইউজ করতে পারি, নাউন হিসেবে ইউজ করতে পারি। ফর্মকে আমরা ভার্ব নাউন দুইটা হিসেবে ইউজ করতে পারি। তাহলে এই দুইটা গুরুত্বপূর্ণ, কজ ফর্ম, এরা both can be work like noun or even verb ঠিক আছে। তাহলে ওইখানে এ কজ যখন হবে, এ কজ যখন হবে, এই কজটা তখন নাউন হবে। আবার যখন আমি বলবো ইট কজেস, ইট কজেস আ লট অফ প্রবলেমস, লট অফ প্রবলেমস, তখন এই কজেসটা একটা ভার্ব, এই কজেসটা একটা কি ভার্ব। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, বিটুইন 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 হচ্ছে দুইয়ের মধ্যে, টু। বিটুইন মানেই হচ্ছে টু, বিটুইন মানে হচ্ছে টু। আর অ্যামাং হচ্ছে টু প্লাস প্লাস, অ্যামাং হচ্ছে কি টু প্লাস প্লাস। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, পারফেক্ট। ওকে, পরেরটা, পরেরটা এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা একটু পড়ো, পড়ো। হ্যাঁ, অ্যামাং দুয়ের অধিককে বোঝায়, এটা একটু পড়ো, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। অ্যাজ এ হিউম্যান বিং তোমাদের এই জিনিসটা বুঝতে হবে বাবা। অ্যাজ এ হিউম্যান বিং, তোমরা তো বাচ্চা এখনো, ফ্যামিলি ট্যামিলি সামলাও, ফ্যামিলি ট্যামিলি সামলাও। অ্যামাং অফ হয়, আচ্ছা অ্যামাং অফ হয় কিনা যে কোয়েশ্চেনটা করেছো, আমি অ্যামাং এর পরে অফ কেন দিব? অ্যামাং তো নিজে একটা প্রিপোজিশন, এরপরে আর অফের ইউজ করার দরকার নেই, ঠিক আছে। অ্যামাং চিলড্রেন হতে পারে, অ্যামাং প্রবলেমস হতে পারে, হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে। সো অ্যামাং এর পরে অবশ্যই নাউন বসাবো, প্রিপোজিশন বসাবো না, ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ওকে, চলো চলো, রেডি সেম প্রাউড। তাহলে রেডি, রেডি মানে কি? কোনো কিছু শুরু করা, রেডি। ইনফেরিয়র, ইনফেরিয়রের বিপরীত হচ্ছে সুপেরিয়র, ইনফেরিয়রের বিপরীত হচ্ছে কি সুপেরিয়র, সুপেরিয়র, ঠিক আছে। আচ্ছা, সেম, সেম মানে একই। ক্লাস, ক্লাস মানে হচ্ছে শ্রেণী। প্রাউড মানে কি? কোনো কিছুর জন্য গর্ববোধ করা, প্রাউড অফ। লিখো প্রাউড অফ, প্রাইড ইন, এই দুইটা এর আগেও লিখে দিছিলাম, প্রাউড অফ আর প্রাইড ইন, ঠিক আছে। টেক প্রাইড ইন বা টুক প্রাইড ইন আর আই এম প্রাউড অফ, লিখো, এগুলো কাজে লাগবে। তারপরে ব্লু, ব্লু হচ্ছে নীল। ওয়ার্ক, কাজ। ডিপেন্ডস, নির্ভরশীল, নির্ভর করা। রেশনাল, যৌক্তিক, রেশনাল যৌক্তিক। ফ্লেশ, মাংস। মেনশন, কাউকে মেনশন করা। তাহলে ম্যানস ডিগনিটি, ম্যান এ আছে, তাহলে অ্যাপোস্ট্রফি এস। আমরা জানি অ্যাপোস্ট্রফি এস মানে কি? অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে এর। তাহলে ম্যানস ডিগনিটি ডিপেন্ডস আপন। তাহলে বুঝতেই পারতেছি মানুষের, মানুষের ডিগনিটি, মানুষের আত্মমর্যাদা, সম্মান ডিপেন্ডস আপন। ডিপেন্ডস এর পরে আপনও বসে, ডিপেন্ডস এর পরে অনও বসতে পারে। ডিপেন্ডস এর পরে আপন বসে, ডিপেন্ডস এর পরে অনও বসতে পারে। তাহলে এই ক্ষেত্রে জিনিসটা শিখে রাখো, ডিপেন্ড অন বা আপন আর রিলাই অন একই জিনিস, রিলাই অন একই জিনিস, কিন্তু বিলিভ ইন আলাদা জিনিস। বিলিভ ইন মানে বিশ্বাস করা, বিলিভ ইন মানে বিশ্বাস করা। বিলিভ অথবা ফেইথ অথবা ট্রাস্ট ইন, এগুলো যখন তোমরা অ্যাডমিশন টেস্ট দিবা তখন ভাইয়ার কথা মনে করবা, যখন প্র্যাকটিস করবা, যে এগুলো আমরা অলরেডি ইজিলি রিভিশন দিয়ে ফেলেছি। বিলিভ, ট্রাস্ট, ফেইথ, এদের সাথে ইন বসে। তাহলে ম্যানস ডিগনিটি ডিপেন্ডস আপন হিজ ওয়ার্কস, তার কাজের উপর। ম্যান ইজ এ ড্যাশ বিং, ম্যান ইজ এ রেশনাল বিং, যৌক্তিক প্রাণী। তাহলে বিংটা এখানে নাউন হিসেবে কাজ করতেছে, রেশনালটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে, সহজ হিসাব। অন আর্থ, আচ্ছা আরেকটা জিনিস, অন আর্থ, আর্থের আগে অন বসে। ইন দা ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের আগে ইন বসে। আর্থের আগে অন বসে, ওয়ার্ল্ডের আগে ইন বসে। আর্থের আগে অন বসে, ওয়ার্ল্ডের আগে ইন বসে, মনে থাকবে তো? ওকে, না আপন আর অনের ভিতরে কোনো পার্থক্য নাই, যখন খুশি তখন যে কোনো খুশি একটা লিখতে পারবা। হি ইজ টু ড্যাশ ফর আদার্স, আচ্ছা তাকে অন্যের জন্য কাজ করতে হয়, তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম। হি ইজ টু ওয়ার্ক ফর আদার্স, হি ইজ টু
work for others. He should not be dash if he is of dash blood. আচ্ছা, তার মানে বুঝতেই পারতেছো, হি শুড নট বি, তার উচিত না। আমি আগেই বলেছি প্রাইড হচ্ছে নাউন, প্রাউড হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রাইড হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বি এর পরে কি বসতে পারে? বি এর পরে অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে হি শুড নট বি প্রাউড, হি শুড নট বি প্রাউড ইফ হি ইজ অফ, যদি সে হয় উচ্চ বংশের। উচ্চ বংশের মানে ব্লু ব্লাড। ব্লু ব্লাড মানে অভিজাত। ব্লু ব্লাড মানে কি? ব্লু ব্লাড মানে অভিজাত বংশীয়। ব্লু ব্লাড মানে অভিজাত বংশীয়, অভিজাত, যার খুব উঁচু জাতের, যে তাকে আমরা ব্লু ব্লাড বলি। অনেকে আছে তার ব্লু ব্লাড নিয়ে অনেক বেশি কি করে, অনেক বেশি প্রাউড থাকে। তাহলে হি শুড নট বি, তাহলে এখানে শুড হচ্ছে মোডাল ভার্ব, নট হচ্ছে অ্যাডভার্ব, বি হচ্ছে মেইন ভার্ব, এবং আলটিমেটলি প্রাউড হচ্ছে অ্যাডজেক্টিভ। ইফ হি ইজ অফ ব্লু ব্লাড হি শুড বি ড্যাশ টু হেল্প এনি। তাহলে হি শুড বি রেডি। রেডি আছে এখানে? হ্যাঁ, হি শুড বি রেডি, তার উচিত সবসময় রেডি থাকা। হি শুড বি রেডি, রেডিও এখানে অ্যাডজেক্টিভ। টু হেল্প, এই যে দেখো টু হেল্প, এটা হচ্ছে আমার ইনফিনিটিভ। এনি, এনি হচ্ছে একটা ডিটারমিনার। তাহলে এনি ড্যাশ অফ ম্যান, তুমি এখন বলো কি হবে? এনি এর পর অবভিয়াসলি নাউন হবে কিনা বলো, দ্রুত বলো। নাউন হবে, কমেন্টে বলো। তাহলে এনি ক্লাস অফ ম্যান। বুঝতে পারছো কিনা বলো? এই জিনিসগুলো তোমরা তোমাদের মস্তিষ্কে রাখো কিনা? এই জিনিসগুলো তোমরা রেসপেক্ট করো কিনা? রেসপেক্টফুল হতে হবে। ইউ শুড বি রেসপেক্টফুল অফ এনি ক্লাস, যেই ক্লাসের হোক না কেন তার প্রতি রেসপেক্ট রাখতে হবে। তাহলে তুমি প্রপার মানুষ হিসেবে নিজে গড়ে তুলতে পারবা। দ্য ম্যান হুম হি ইজ, একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এইটা অ্যাডমিশন টেস্টে আসবে, এইটা অ্যাডমিশন টেস্টে লাগবে। এই হুমের পর সবসময় সাবজেক্ট বসে, বলো। এইটা অ্যাডমিশন টেস্টে আসবে। আমি কালকে রাতেও একটা অ্যাডমিশন তোমার টেস্টের জন্য, মানে অ্যাডমিশন টেস্ট রিলেটেড একটা ক্লাসের লেকচার বানাচ্ছিলাম, সেখানেও এই জিনিসটা রেখেছি। এই হু এর ব্যবহার রিলেটিভ প্রোনাউন হিসেবে, এবং হুম, হুম কোথায় বসে? সাধারণত হুম জিনিসটা যখন একটা সেন্টেন্সে বসে তারপরে অবভিয়াসলি একটা কি হয়? সাবজেক্ট হয়। কি হয়? সাবজেক্ট হয়। তাহলে দ্য ম্যান হুম হি ইজ, দ্য ম্যান হুম হি ইজ হেল্পিং, তার মানে যে মানুষটাকে সে হেল্প করতেছে, মেনি বি না মে বি, এখানে ভুল আসছে। এখানে কি হবে? এখানে মে বি হবে। এখানে কি হবে? মে বি হবে। তাহলে দ্য ম্যান হুম হি ইজ হেল্পিং, মেনি বি না মে বি, maybe. The man who is helping may be dash to him, may be unknown to him. আমি unknown দিতে পারতাম, এখানে উত্তর কি দিতে পারতাম? unknown. unknown একটা অ্যাডজেক্টিভ, unknown একটা অ্যাডজেক্টিভ, এই যে বি এর পরে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে আমি unknown দিতে পারবো না। আমাকে এখানে কি দিতে হবে? আমাকে এখানে দিতে হবে ইনফেরিয়র। আমাকে এখানে কি দিতে হবে? আমাকে এখানে দিতে হবে ইনফেরিয়র, তার মানে নিচু। অর্থাৎ সে যাকে হেল্প করতেছে সে হয়তো তার সমান না, ইনফেরিয়র, নিচু। সুপিরিয়র, সুপিরিয়র উপরে, ইনফেরিয়র নিচে, সুপিরিয়র উপরে, ইনফেরিয়র নিচে। তাহলে মে বি ইনফেরিয়র টু হিম বাই ড্যাশ, বাই হোয়াট বলো? আলটিমেটলি বাই বার্থ। অর্থাৎ তার জন্মটা হয়তো তার মতো এত। তোমরা সবাই জানো ফুটবলের কালামানিক পেলে, ফুটবল, বিশ্ব ফুটবলের কালামানিক পেলে, ঠিক আছে? সেই পেলে আলটিমেটলি তার জাত কিন্তু কি ছিল? ইনফেরিয়র ছিল। ম্যারাডোনা, তার জাত ইনফেরিয়র ছিল। ইভেন হালের নেইমার, মেসি, সবারই, ইভেন ক্রিশ্চিয়ানো রোনালদো, হি ওয়াজ এ সুইপার ওয়ান ডে। নাও তোমরাই জানো যে সে কি, এবং সে কি করতে পারে, বা তার অ্যাবিলিটি কেমন, পুরো পৃথিবী তার কিভাবে চেরিশ করে। আমরা অন্য জিনিস পরে আলোচনা করি, প্লিজ। কেউ এখানে প্লিজ 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 ধর্ম জিনিসটাকে না টেনে আনি, প্লিজ। পড়তেছি, পার্সপেক্টিভ অনেক কথা বলবো, ওইটার ক্ষেত্রে ধর্ম টেনে আনবো না, প্লিজ। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে অ্যাজ এ হিউম্যান বিং তারা তাদের মতাদর্শ দেখায়, তারা কিন্তু হেল্প করে, বা তারা কিন্তু তাদের অবস্থানটাকে একটা স্টিম লেভেলে নিয়ে গেছে। তাহলে এই যে ইনফেরিয়র, সুপিরিয়র, ইনফেরিয়রিটি, সুপিরিয়রিটি, এগুলো নিয়ে কখনো আমাদের বুধ হওয়া উচিত না, এগুলো নিয়ে আমাদের কখনোই টেনশন করা উচিত না। উই শুড বি থিঙ্কিং লার্জ, আমাদের থিঙ্কিং প্রসেসটা লার্জ হওয়া উচিত, ঠিক আছে? তাহলে বাট আফটার অল, কিন্তু মোটের উপর হি ইজ আ ম্যান, কিন্তু মোটের উপর সে একজন কি বলতো? সে একজন ম্যান। বুঝতে পারতেছ? তাহলে হি ইজ আ ম্যান, হি হ্যাজ দা, এই যে দেখো হি হ্যাজ দা, দা হচ্ছে আমার আর্টিকেল,
তার মানে এইখানে ব্লাড হচ্ছে আমার নাউন, তাহলে এখানে অবভিয়াসলি অ্যাডজেক্টিভ বসবে। তাহলে হি হ্যাজ দ্য সেম ব্লাড, হি হ্যাজ দ্য সেম ব্লাড অ্যান্ড ফ্লেশ অ্যাজ দ্য অ্যাবাভ ড্যাশ ম্যান। তাহলে আমরা কি জানি, এখানে অলরেডি দা আছে, অ্যাবাভ আছে, তাহলে অফকোর্স এখানে ম্যানের আগে অ্যাডজেক্টিভ বসবে, এবং সেই ক্ষেত্রে মেনশন। আমরা জানি অ্যাডজেক্টিভের দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে ইডি যুক্ত ফর্ম আর একটা হচ্ছে আইএনজি যুক্ত ফর্ম। ঠিক আছে, বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। মেনশন হবে, মেনশন হবে না, মেনশন হবে, মেনশন হবে। কি হবে? মেনশন হবে। মনে থাকবে? মনে থাকবে? ওকে ওকে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এইরকম, হ্যাঁ, জিনিসগুলো হচ্ছে এইরকম। আমরা যখন প্রত্যেকটা লাইন বাই লাইন যাব, প্রত্যেকটা মানে ওয়ার্ডকে আমি অ্যানালাইসিস করব, আমার ভিতরে একটা ভালো ফিলিং আসবে। এটা কিন্তু সত্য, সত্য কথা। আমি চিন্তা করতে শিখব, আমার ভেতরে এই জিনিসগুলোকে সলভ করার একটা তীব্রতা আসবে বা একটা আকাঙ্ক্ষা তৈরি হবে, ডিজায়ার ফর বলি আমরা, কি বলি? ডিজায়ার ফর। বুঝতে পেরেছো? এখন তোমরা অনেকে বলবা, ভাইয়া এইসব উইথ ক্লুজ আমরা সবাই পারি। হেইল সবার জন্য, সবাইকে আমি আলটিমেটলি জয়ধ্বনি জানাই। অবশ্যই তোমরা পারো এবং তোমরা পারবে, কিন্তু এর মানে এই না যে তুমি উইদাউট ক্লুজ পারবে না। উইদাউট ক্লুজও এই সেম থট প্রসেসে শুধুমাত্র তোমাকে একটু শব্দগুলোকে নিজে নিয়ে আসতে হয়, টপিক ওয়াইজ শব্দগুলোকে নিজে নিয়ে আসতে হয়। উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজের পার্থক্য এইটাই। বুঝতে পেরেছো? উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজের পার্থক্য এইটাই। তাহলে সবাই বলি, পারবো আমরা ইনশাআল্লাহ? তাহলে ফাইন্ডিং গুলো একটু দ্রুত দ্রুত ফাইন্ডিং গুলো বের করি প্লিজ মাই ডিয়ার স্টুডেন্টস। চলো চলো একটু ফাইন্ডিং গুলোকে বের করার চেষ্টা করি। প্রথম ফাইন্ডিংটা অফকোর্স অ্যাডজেক্টিভ প্লাস নাউনের। সেকেন্ড ফাইন্ডিংটাও একই টাইপের, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক আছে? ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা ফাইন্ডিং ছিল খুব মজার, কি জানি, ওই প্রাইড ইন প্রাউড অফ, এটাও লিখি একটু, প্রাইড ইন প্রাউড অফ। আচ্ছা, টু প্লাস ভার্বের বেস ফর্মও আছে, টু প্লাস ভার্বের বেস ফর্মও আছে। প্রাইড হচ্ছে আমার নাউন, প্রাইড ইন, প্রাউড অফ, প্রাউড অফ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, প্রাউড অফ। ওকে, আর কি আছে ভাইরা? কমেন্ট একটু বলো, আর কি কি আছে, দ্রুত বলো, দ্রুত বলো। বিলিভ ইন, ফেইথ ইন, ট্রাস্ট ইন। ভেরি গুড, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। হুম বানানটা ঠিক করো, হুম বানানটা ঠিক করো বাবা। বিলিভ ইন, বিলিভ, ফেইথ, ট্রাস্ট ইন, আর রিলাই অথবা ডিপেন্ড, এদের সাথে অন, ডিপেন্ডের সাথে অন অথবা আপন হয়। ওকে, হুমের পরে, হ্যাঁ, হুমের পরে সাধারণত সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব হয়। হুমের পরে সাধারণত সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব হয়। আর কি আছে বাবা? আর কি আছে? দ্রুত বলো। ব্লু ব্লাড, অভিজাত বংশ, ব্লু ব্লাড। ভেরি গুড, ব্লু ব্লাড হচ্ছে অভিজাত বংশ। অন আর্থ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন আর্থ, ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, আর আমরা কি বলতেছি? ব্লু ব্লাড, অভিজাত বংশ। আর তেমন কোনো কিছু ছিল না, আই গেস। ইনফেরিয়র, সুপেরিয়র, হ্যাঁ, এনি এর পরে নাউন। ভেরি গুড, তার মানে ডিটারমিনার, ডিটারমিনার এনি প্লাস নাউন ছিল, প্লাস নাউন। ঠিক আছে, আচ্ছা। আর সুপেরিয়র, ইনফেরিয়র, হ্যাঁ, সুপেরিয়রের মানে উঁচু, ইনফেরিয়র হচ্ছে নিচু।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, দেখছো একটার সাথে আরেকটা রিলেটেড। আমরা এতক্ষণ ডিগনিটি নিয়ে পড়ছিলাম, মানুষের ব্যবহার আচার ব্যবহার নিয়ে পড়েছিলাম। এখন আমরা পড়বো হচ্ছে এডুকেশন নিয়ে। আমরা এখন কি পড়বো? আমরা এখন পড়বো এডুকেশন নিয়ে। আমি মনে করি যে তোমাদের রাইটিং এর উপর একটা ভালো একটা তোমরা ইয়া পাবে আজকের ক্লাসের পরে। রাইটিং এর উপর একটা ভালো হাত হয়ে যাবে, একটা ভালো থিঙ্কিং প্রসেস তৈরি হবে ইনশাল্লাহ। তাহলে একটু তাকাও তো, একটু তাকাও এডুকেশনটা, এটা একটু পড়ো, সবাই গোথ্রু করো, সবাই একটু গোথ্রু করো মনোযোগ দিয়ে, একটু গোথ্রু করো, একটু গোথ্রু করো। ওকে ওকে, গোথ্রু করা শেষ? আমরা কি শুরু করতে পারবো? অ্যান্সার করা? ইয়েস স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ গাইজ আর এক্সিলেন্ট, আই লাভ ইউ অল। তাহলে দেখো এখানেও কিছু শব্দ আছে। এলোকোয়েন্ট আমি জানি না, ডার্কনেস আমি জানি, ইন্টেলেকচুয়াল বুদ্ধিমান বুদ্ধিমত্তা, অ্যাওয়ারনেস সচেতনতা নাউন, পারপাস উদ্দেশ্য নাউন, লার্ন ভার্ভ, হিউম্যান নাউন, অ্যাটেইন ভার্ভ, সেন্সিবিলিটি নাউন, সেন্সিবল এটা অ্যাডজেক্টিভ, এনলাইটেন ভার্ভ। ঠিক আছে, তাহলে দুইটা ওয়ার্ড আছে, প্যারোকিয়ালিজম আর হচ্ছে কি এলোকুয়েন্ট। আমরা জানি না, দুইটা ওয়ার্ড আমরা জানি না। একটা হচ্ছে কি এটা প্যারোকিয়ালিজম, আর একটা হচ্ছে আলটিমেটলি এলোকুয়েন্ট। আই ডোন্ট নো এটা কি, আমিও জানি না। ধরো শুরু করি আমরা পড়া, দেখি কি আছে, হোয়াট টু এক্সপেক্ট। এডুকেশন সাবজেক্ট ইজ দ্য প্রসেস বাই হুইচ। তাহলে এডুকেশন হচ্ছে এমন একটা প্রসেস যেটার মাধ্যমে বাই হুইচ আওয়ার মাইন্ড আমাদের মস্তিষ্ক, পজেসিভ প্রোনাউন নাউন, ডেভেলপস তার মানে এই মাইন্ড সিঙ্গুলার, তাই তার সাথে সিঙ্গুলার ভার্ভ। তাহলে এডুকেশন হচ্ছে, এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ, এডুকেশন হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের মস্তিষ্ক ডেভেলপস থ্রু, অর্থাৎ এটা কি হয় ডেভেলপড হয় কিছুর মাধ্যমে, কোনো কিছুর মধ্য দিয়ে, থ্রু ফর্মাল ড্যাশ অ্যাট অ্যান ইনস্টিটিউশন। ফর্মাল ড্যাশ, তাহলে আমাকে বলো কি হবে? ফর্মাল ড্যাশ, ফর্মাল ড্যাশ। তাহলে এই ক্ষেত্রে একটা মজার জিনিস বসবে, এই ক্ষেত্রে জেরান বসবে। কি বসবে? এই ক্ষেত্রে জেরান বসবে। বলো আমার সাথে, কি বসবে ভাইয়া? ভাইয়া এই ক্ষেত্রে জেরান বসবে। তাহলে দেখো তো, পড়া আসলেই মজার যদি পড়া বোঝা যায়। পড়া মজার যদি পড়া কি হয়, পড়াকে যদি বোঝা যায়। তাহলে আমরা কি পড়াটাকে বুঝি? আমরা কি পড়াটাকে বুঝি নাকি বুঝি না? গুড। যারা লার্নিং লিখছো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ গাইজ আর এক্সিলেন্ট অ্যাজ অলওয়েজ, অ্যাজ অলওয়েজ, অ্যাজ অলওয়েজ। তোমরা আসলেই দারুণ। তাহলে আমরা দেখতেছি যে লার্নিং, একটু রেস্ট নেই। ওকে, আচ্ছা ওকে। তাহলে থ্রু ফর্মাল লার্নিং অ্যাট অ্যান ইনস্টিটিউশন ইট ইজ মেন্টাল। তাহলে বোঝার চেষ্টা করো এখানে ইজটা লিঙ্কিং ভার্বের মতো কাজ করতেছে কিনা বলো, কারণ মেন্টালটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে ইট ইজ মেন্টাল অ্যান্ড ড্যাশ ট্রেনিং, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এইটাকে সবসময় লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করা তবে এমন কিছু নাই, জাস্ট চিন্তা করাটা হচ্ছে জরুরি। যেহেতু এখানে ট্রেনিং হচ্ছে নাউন, তাহলে অবভিয়াসলি এটার আগে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে, কারণ এন্ড এর আগে অ্যাডজেক্টিভ ছিল। তাহলে ইট ইজ মেন্টাল অ্যান্ড ড্যাশ ট্রেনিং। এটা কেমন ট্রেনিং বলো তো? ইট ইজ মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ট্রেনিং। এই যে ইন্টেলেকচুয়াল ট্রেনিং, তার মানে এটা মানসিক এবং এজ এ পার্সন তুমি কতটুক ইন্টেলেকচুয়াল সেটা ট্রেনিংটাও এডুকেশনের মাধ্যমে আমরা নেই। তাহলে ইট ইজ মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ট্রেনিং। ইট প্রোভাইডস, এটা আমাদেরকে দেয়, ইট প্রোভাইডস অপরচুনিটিস অফ গ্রোথ। এই যে দেখো গ্রোথ কিন্তু একটা নাউন, গ্রোথ হচ্ছে একটা নাউন, অফ গ্রোথ অ্যান্ড হেল্পস টু ড্যাশ চ্যালেঞ্জেস। তাহলে আবারও টু আছে, তোমরা সবাই জানো এখানে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে কি ভার্ব আছে এখানে বলো তো? এখানে কি ভার্ব আছে? অ্যাটেইন আছে, এনলাইটেন আছে। এখন বলো কি বসবা?
কি বসাবা বলো, কি বসাবা? অ্যাটেইন বসাবা। কি বসাবা? অ্যাটেইন বসাবা। অ্যাটেইন তার মানে হেল্পস টু অ্যাটেইন চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জগুলোকে আলটিমেটলি এই এই শিক্ষাটা কি করে, এই চ্যালেঞ্জগুলোকে অ্যাটেইন করতে হেল্প করে। ইট প্রোভাইডস অপরচুনিটিজ অফ গ্রোথ অ্যান্ড হেল্পস টু অ্যাটেইন চ্যালেঞ্জেস। মোর ওভার দ্য পারপাস অফ এডুকেশন, খেয়াল করো এই যে পারপাসটা হচ্ছে একটা নাউন। দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু সাকসেস ড্যাশ অ্যান ইন্ডিভিজুয়াল। তাহলে বলো ইজ টু সাকসেস ড্যাশ অ্যান ইন্ডিভিজুয়াল, তাহলে কি হবে? আলটিমেটলি কি হবে বলো, কি হবে? কি হবে এখানে? কি সেন্টেন্সটা ঠিক আছে? সেন্টেন্সটা কি ঠিক আছে? আমাকে বলো, সেন্টেন্সটা কি ঠিক আছে? সেন্টেন্সটা কিন্তু ঠিক আসলে নাই। তার মানে এখানে আসলে সাকসেস ওয়ার্ডটাই বসবে না, এটাকে ভুলে ফেলো, এটাকে কেটে ফেলো। তাহলে এইবার চিন্তা করো, মোর ওভার তার উপর, অধিকন্তু, মোর ওভারের মানে অধিকন্তু। দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু ড্যাশ অ্যান ইন্ডিভিজুয়াল, একজন ইন্ডিভিজুয়াল, তুমি একজন ইন্ডিভিজুয়াল, আমি একজন ইন্ডিভিজুয়াল। তাহলে এই যে ইন্ডিভিজুয়াল, একজন মানুষ, এই ইন্ডিভিজুয়ালকে বোঝানো হয়েছে। এই ইন্ডিভিজুয়ালকে আলোকিত করে, শিক্ষা মানুষকে আলোকিত করে, খাঁটি বাংলা, শিক্ষা মানুষকে আলোকিত করে, তার মানে এনলাইট করে, enlighten an individual। কি হয়? enlighten an individual। The aim of education, এই যে এইমটা হচ্ছে এখানে একটা নাউন। The aim of education is also to train individuals, অর্থাৎ আলাদা আলাদা ব্যক্তিদেরকে ট্রেন করানো। টু মেক রাইট ড্যাশ, টু মেক রাইট, রাইট যদি হয় একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসবে? অবভিয়াসলি নাউন বসবে। তাহলে রাইট চয়েসেস, এটা আমি দেখলাম না কারণ অলরেডি আমরা চয়েস পেয়েছিলাম, এবং এই ক্ষেত্রে রাইট চয়েসেস প্লুরাল নাউন দেয়া সবচেয়ে বেটার। কেন ভাইয়া? কারণ হচ্ছে একটা মানুষ লাইফে একটা মাত্র চয়েস করে না, একটা মাত্র ডিসিশন নেয় না, সে অনেক ডিসিশন বা চয়েস নেয়। সো এখানে চয়েসেস যেমন হয়েছে, এটা যদি উইদাউট ক্লুজে আসে, যদি এটা উইদাউট ক্লুজে আসে, তুমি ডিসিশনস দিতে পারবা। বলো বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এই যে শব্দের পরিবর্তনগুলো বা সাবস্টিটিউশন গুলো বোঝা যায়। আমরা কিন্তু চয়েসেস এর পরিবর্তে কি দিতে পারি? চয়েসেস এর পরিবর্তে আমরা ডিসিশনস দিতে পারি। কি দিতে পারি একটু কমেন্টে বলো। ডিসিশনস দিতে পারি। তাহলে এরপরে হচ্ছে ইট এনোবলস। আচ্ছা, এই যে এনাবলস বা এনেবল এই সব একই জিনিস। ইট এনাবলস আওয়ার মাইন্ড অ্যান্ড রিফাইন্স আওয়ার ড্যাশ। তার মানে আমি একটা জিনিস বুঝতে পারতেছি, এক তো হচ্ছে এখানে আওয়ার আছে, সহজ কথা, পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউনের পরে মাইন্ড হচ্ছে নাউন, এবং এর মাঝখানে আবার এন্ড আছে, তার মানে সেম জিনিস রিপিট হবে। এই যে ভার্ব রিফাইন্স, আবার পজেসিভ প্রোনাউন, তারপর হচ্ছে নাউন। তাহলে এটা আমাদের মাইন্ডকে ব্রডেন করে, বা এটা আমাদের মাইন্ডকে অ্যাক্টিভেট করে। এনেবলস করা মানে অ্যাক্টিভেট করা, ওয়ান কাইন্ড অফ। অ্যান্ড রিফাইন্স আওয়ার সেন্সিটিভিলিটি, সেন্সিবিলিটি ছিল এখানে, এই যে সেন্সিবিলিটি, ঠিক আছে, নাউন এটা তো ভার্বই। তাহলে আলটিমেটলি সেন্সিবিলিটি আমরা কি লিখবো? সেন্সিবিলিটি, ঠিক আছে। ইট ব্রডেন্স মানে প্রশস্ত করা, প্রশস্ত করা। তাহলে ব্রডেন্স যদি প্রশস্ত করা হয়, ন্যারো মানে কি? কোনো কিছুকে সংকুচিত করা। ব্রডেন মানে প্রশস্ত করা, ন্যারো মানে কোনো কিছুকে সংকুচিত করা, ঠিক আছে। তাহলে ইট ব্রডেন্স আওয়ার আউটলুক, আমাদের দৃষ্টিভঙ্গি। আউটলুক মানে দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন বদলে যাবে। দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন বদলে যাবে। কোয়ান্টাম ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশনের একটা ডায়ালগ ছিল। তাহলে ইট ব্রডেন্স আওয়ার আউটলুক অ্যান্ড রিমুভস, কি করে বলো? কি রিমুভ করে? বলে না, শিক্ষা জাতির আলো। শিক্ষা এসে অন্ধকারকে গ্রাস করে, অন্ধকারকে দূরীভূত করে। তাহলে দিন শেষে এখানে অবশ্যই নাউন বসবে, আর সেই নাউনটা হচ্ছে ডার্কনেস। শিক্ষা কি করে? শিক্ষা অন্ধকারকে নাকি রিমুভ করে। আচ্ছা, বুঝতে পারছো? বোঝা গেছে? ডার্কনেস, ঠিক আছে। কি হবে? ডার্কনেস। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি কি ডার্কনেসটা দিতে পারবো? ডার্কনেসটা কি দিতে পারবো? বলো কয়জন আছো? আচ্ছা, ভেরি গুড, খুব ভালো লাগলো। একজন প্রোকিয়ালিজম লিখছে, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। তুমি কি বুঝে লিখছো না না বুঝে লিখছো? বলো বুঝে লিখছো না না বুঝে লিখছো? বুঝে লিখলে থ্যাংক ইউ, আর না বুঝে লিখলে বলবো যে উত্তর দেখে লিখা বন্ধ করো। উত্তর দেখে লিখলে জীবনও শেখা যাবে না। উত্তর দেখে লিখলে কখনো শেখা যাবে না। সো উত্তর দেখে লিখা বন্ধ করো, ঠিক আছে? ওকে, উত্তর দেখে
লেখা বন্ধ করো, ভেরি গুড। তার মানে এখানে কথাটা হচ্ছে ইট ব্রডেন্স আওয়ার আউটলুক, এটা আমাদের দৃষ্টিভঙ্গিকে অনেক চওড়া করে, অনেক প্রশস্ত করে, অনেক বৃদ্ধি করে। আচ্ছা, অ্যান্ড রিমুভস ড্যাশ। এখন কথা হইল ভাই, এখানে ডার্কনেসটা দিলে ভুল হবে না, এটা ডার্কনেস দিলে ভুল হবে না, কিন্তু এইখানে আমাদের যে এই যে আউটলুকটা মানে হচ্ছে কি আমাদের যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির সাথে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে কি আমি একটু আগে বললাম সংকীর্ণ মনতা। অর্থাৎ ব্রডেন মানে প্রশস্ত করা, ন্যারো মানে সংকীর্ণ করা, সেই সংকীর্ণ মানে কি সংকীর্ণ মনতা। তার মানে আমাদের ভিতরে যেই সংকীর্ণতা বা সংকীর্ণ মনতা আছে সেইটাকে তারা রিমুভ করে। সো এই ক্ষেত্রে ডার্কনেস ইজ ওকে, বাট আমি যদি এই ওয়ার্ডটা ইউজ করতে পারি প্যারোকিয়ালিজম, ঠিক আছে, আমরা কি ইউজ করতে পারি প্যারোকিয়ালিজম। আচ্ছা ভাই, ইটস প্যারোকিয়ালিজম না প্রোকিয়ালিজম, আমাকে একটু খেয়াল রাখতে হবে এটা একটু, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু প্যারোকিয়ালিজম। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ন্যারো মাইন্ডেড, ভেরি গুড। তাহলে আজকে একটা নতুন শব্দ শিখলাম, আর কিছু পারি আর না পারি, তাই না? ক্লাসের ভিতরে প্যারোকিয়ালিজম, প্যারোকিয়ালিজম, ঠিক আছে, সংকীর্ণতা, ন্যারো মাইন্ডেড, ঠিক আছে। ইট হেল্পস আস টু বি ড্যাশ অফ আওয়ার রাইটস। আবারও দেখো বি আছে, তার মানে বি থাকার কারণে এরপরে V3 অথবা অ্যাডজেক্টিভ হবে। ইট হেল্পস আস টু বি ড্যাশ অফ আওয়ার রাইটস, টু বি অ্যাওয়্যার অফ, অ্যাওয়ারনেস থেকে অ্যাওয়্যার অফ আওয়ার রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। দেখো এখানে আওয়ারের পরে প্লুরাল নাউন আছে রাইটস, এবং এখানে অ্যান্ড আছে, এবং তারপরেও প্লুরাল নাউন আছে। এইটাই হচ্ছে প্যারালেলিজম। এটার নাম কি? প্যারালেলিজম। অর্থাৎ একটা সেন্টেন্সে শব্দগুলোর একটার পর একটা যে পজিশনটাকে মেনটেন করে, যে পজিশনটাকে তারা অনুসরণ করে, এটাকেই প্যারালেলিজম বলে। এডুকেশন ফার্নিশেস, এডুকেশন আমাদেরকে কাঠের যেমন ফার্নিশ দেয়, ওরকম আমাদেরকে ফার্নিশ করে আস উইথ অ্যান ড্যাশ ইন এক্সপ্রেসিং, উইথ অ্যান হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন বসে, বলো কি নাউন বসবে? উইথ অ্যান ড্যাশ ইন এক্সপ্রেসিং, বলো দ্রুত বলো, উইথ অ্যান ড্যাশ। এই যে এখানে এই যে ব্যাপারগুলো, এই যে বুঝতে না পারা, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। প্যারোকিয়ালিজম মানে ন্যারো মাইন্ড, ভেরি গুড। তাহলে আমাকে বলো, এখন বলো এখানে কি হবে? এলোকুয়েন্স। তাহলে আমাকে বলো নওশিন বা ইউষা, তোমরা যে এলিকুয়েন্স দিচ্ছ, এলোকুয়েন্সের মানে কি এটা জানো? এলোকুয়েন্সের মানে দিলে কিন্তু না জানলে উল্টাপাল্টা বললে হবে না। এলোকুয়েন্সের মানে জেনে তারপরে বলতে হবে বাবা, মুখস্থ করবা না। এই জন্যই বলেছি কিছু শব্দ তুমি একদমই পারবা না, সত্যি কথা যেটা, তুমি কিছু শব্দ একদমই পারবা না। তার মানে এখানে আমার এলোকুয়েন্সটা যখন আমি বসাচ্ছি, তখন আমি জানি যে পারপাসফুলি আমি এটাকে বসাচ্ছি, তার মানে এই যে দেখো, মুখস্থ করার কিছু নাই। ইন এক্সপ্রেসিং দ্য ট্রুথ, ইনের পরে ভিআইএনজি আছে, খেয়াল করো। ইনের পরে কি আছে? ইনের পরে ভিআইএনজি আছে, ভালো মতো খেয়াল করো। তাহলে সে কি বলেছে? এডুকেশন ফার্নিশেস আস, আমাদেরকে আলটিমেটলি ফার্নিশ করে, আমাদেরকে নতুন ভাবে একটা রূপ দেয়, নতুন ভাবে গড়ে তোলে। উইথ অ্যান ড্যাশ ইন এক্সপ্রেসিং ট্রুথ, তার মানে সত্য প্রকাশের একটা ওয়ে লাগা থাকে, এবং সেই ওয়েটা কি? এই ওয়েটা হচ্ছে কি এক ধরনের বাকপটুতা। অর্থাৎ তুমি সত্য বলো, তুমি চনমনে থাকবা, তোমার কথা আটকাবে না। যে সত্যবাদী তার মুখ দিয়ে কখনো কথা আটকায় না, আর যারা সত্য বলতে পারে না তারা কিন্তু কথা বলতে গেলে আটকে যায়। এটা সত্য, যে কোনো সিচুয়েশনে, গিভেন সিচুয়েশনে। তার মানে তখন তুমি এই এলোকুয়েন্স নাউনটাকে ব্যবহার করবা। ঠিক আছে? আচ্ছা, therefore, তাই, so therefore it is compared to light, এটাকে কম্পেয়ার করা হয়, compared to appropriate preposition খুবই ইম্পর্টেন্ট। it is compared to light which dispels, যেটা দূরীভূত করে, the dash of ignorance, the darkness of ignorance, অর্থাৎ অজ্ঞতার অন্ধকারকে দূরীভূত করে, the darkness of ignorance। কত সুন্দর সুন্দর কথা, কত সুন্দর সুন্দর কথা, কত সুন্দর সুন্দর কথা। the darkness of ignorance, the darkness of ignorance। হ্যাঁ, এলিকুয়েন্ট মানে ফ্লুয়েন্ট, ভেরি গুড, মাশাআল্লাহ। এলিকুয়েন্ট ফ্লুয়েন্ট, কিন্তু এলিকুয়েন্ট অ্যাডজেক্টিভ,
এলিকুয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এলিকুয়েন্স হচ্ছে নাউন। এলিকুয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এলিকুয়েন্স নাউন। কিভাবে মনে রাখবা? ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স নাউন, ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজেক্টিভ। তাহলে এলিকুয়েন্স, এলিকুয়েন্স হচ্ছে কি নাউন, এলিকুয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, গট ইট, গট ইট। তাহলে আর কি এটার প্র্যাকটিস লাগবে? এটার ফাইন্ডিং গুলো লিখে নিই, তারপরে জিজ্ঞাসা করি। আগে ফাইন্ডিং গুলো লিখে নিই। ফাইন্ডিং গুলো কার কার মনে আছে দেখি। থ্রু ফর্মাল লার্নিং ছিল, তার মানে এখানে কিন্তু আমরা লার্নিংটাকে জেরান্ড হিসেবে ইউজ করেছি। লার্নিং অ্যাজ জেরান্ড, জেরান্ড আবার অ্যাক্ট এজ এ নাউন। এবং এটা কেন ছিল? কারণ থ্রু নামক প্রিপোজিশনটা ছিল, থ্রু প্রিপোজিশন, এবং এর সাথে অ্যাডজেক্টিভ ছিল। ওকে, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আবারও অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক আছে, গট ইট, ভেরি গুড। টু প্লাস ভার্বের বেস ফ্রম, এটাও ছিল। সবগুলো কমন, খুবই কমন। দুইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল, কি কি? একটা হচ্ছে অ্যাওয়্যার অফ, সচেতন, অ্যাওয়্যার অফ। আরেকটা কি ছিল বলতো? কম্পেয়ার টু, তাই না? কম্পেয়ার টু, কম্পেয়ার টু। আর কি ছিল? আচ্ছা, পজেসিভ প্রোনাউন ছিল। হ্যাঁ, কম্পেয়ার টু, তুলনা। আচ্ছা, তারপর কি ছিল? আওয়ার প্লাস নাউন, মানে আবারও সেই পজেসিভ প্রোনাউন প্লাস নাউন। তাহলে আমাকে বলে একই জিনিস কতবার, একই জিনিস কতবার, একই জিনিস কতবার। ভেরি গুড, কম্পেয়ার টু, কম্পেয়ার টু। ওকে, হ্যাঁ, লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ভেরি গুড। লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভও ছিল আলটিমেটলি, যদিও ওটাকে আমরা ওইভাবে থিঙ্ক করি না, কারণ যেহেতু সেন্টেন্স শেষ হয় নাই। বাট লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এটা জাস্ট অ্যাজ এ রুল মনে রাখতে পারলে ভালো। যেমন আমরা কি বলবো? আমরা বলবো দিস ফুড টেস্ট ওয়েল। এটা ভুল, সঠিক কি? সঠিক হচ্ছে দিস ফুড টেস্টস গুড। বুঝতে পেরেছ? আর কিছু? হ্যাঁ, প্যারোকিয়ালিজম, ন্যারো মাইন্ডেড, এলিকুয়েন্ট অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। তার মানে ইনের পরে আবার ভার্ব প্লাস আইএনজি, এটা আমরা পেয়েছি। মানে প্রিপোজিশনের পরে, আলটিমেটলি প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। আর নতুন শব্দ দুটো পেয়েছি, প্যারোকিয়ালিজম, প্যারোকিয়ালিজম, বানান ঠিক আছে, ইকুয়ালস ন্যারো মাইন্ডেড। আরেকটা কি শিখলাম? এলিকুয়েন্স এবং ইলিকুয়েন্ট। ইলো, ইলো উচ্চারণটা ঠিক করে নিও প্লিজ। ওকে, ওয়েলটা কি? হ্যাঁ, এখানে লিঙ্কিং ভার্ব হচ্ছে টেস্ট, টেস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব। তবে এইটা ভুল, কেন? কারণ লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব হয় না। ওয়েলটা একটা অ্যাডভার্ব, ওয়েলটা হচ্ছে একটা অ্যাডভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব হয় না, তাই এটা ভুল। তাই এটা কি? তাই এটা ভুল। দ্য ফুড টেস্টস গুড। ওকে,
ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওয়েলটা এখানে অ্যাডভার্ব আর কিছুই না। ওকে, ব্রডেন্স ন্যারো, ব্রডেন ন্যারো, ব্রডেন ন্যারো, শব্দ ছিল ব্রডেন, প্রশস্ত করা। যে কোনো ভার্বের শেষে এই যে ইএন পাবা, তাহলে এটার অ্যান্টোনিম হচ্ছে ন্যারো। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস,